আলো যখন ভাগ্যের এই নিষ্ঠুরতম পরিহাস বুঝতে পারছিল কী করবে, তখন অন্যদিকে ঘটে চলছিল ভিন্ন ধরনের এক কাহিনী। আলো সাংবাদিকদের এই অতিরঞ্জিত করা ব্যাপারগুলো নিয়ে চিন্তিত হয়ে পড়ছিল, একই সাথে স্মরণও। এদিকে আলোর মা মালতী খাতুন আগের তুলনায় কিছুটা ভালো আছেন। তার জ্ঞান ফিরছে, এখন তিনি কথা বলতে পারছেন। তবে জ্ঞান ফিরছে থেকে তিনি আলোর খোঁজ করছেন। শেফালি বেগম, যিনি তার পাশে বসেছিলেন, তিনি মালতী খাতুনকে বোঝানোর চেষ্টা করছেন, তুই এত চিন্তা করিস না, আলো ঠিক আছে। ও নিশ্চয়ই কোনো জরুরি কাজে ব্যস্ত হয়ে পড়ছেন। কাজ? কী কাজ ওর? তুই তো বললি আলো নাকি কয়দিন থেকে ভীষণ ব্যস্ত। হঠাৎ করে কী কাজ পেল ও? সেটা জানি না, তবে নিশ্চয়ই কোনো জরুরি কাজে ব্যস্ত আছে ও। নাহলে তুই তো জানিস আলো তোকে কতটা ভালোবাসে। যদি কোনো জরুরি কাজে ব্যস্ত না থাকতো তাহলে নিশ্চয়ই এখনও তোর পাশেই থাকতো। মালতী খাতুনের মনে এবার সন্দেহ বৃদ্ধি পায়। তিনি শেফালি বেগমের দিকে সন্দেহ নিয়ে তাকিয়ে বলে ওঠেন, তুই এবার সত্যি করে বলতো আলো কোথায় গেছে? আমার কেন জানি ব্যাপারটা ঠিক লাগছে না। আমাকে হঠাৎ করে সরকারি হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে শিফট করা হলো কেন? সরকারি হাসপাতালে তো চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা ছিল না। কিন্তু এই হাসপাতালের খরচার ব্যবস্থা করা তো সহজ নয়। এত টাকা কোথা থেকে এলো? শেফালি বেগম আর সত্যটা লুকাতে পারল না, তাই বলে উঠল, আলো ও টাকা জোগাড় করছে। মালতী খাতুন অবিশ্বাসের চোখে তাকান, বলেন, আলো কি বলছিস তুই? ও এত টাকা হঠাৎ কোত্থেকে পেল? ওর কাছে তো এত টাকা থাকার কথা না। সত্যি করে বল শেফালি, আলো কোথায় গেছে? ও কোনো অনৈতিক? শেফালি বেগম সাথে সাথে বলেছে, না, এমন মোটেও না। আলো আমায় নিজেই বলেছে ও কোনো অনুচিত কাজ করছে না। তুই তো আলোকে চিনিস, সাথে আমিও। ছোটবেলা থেকেই তো আমরা দুজন মিলে ওকে বড় করেছি। ও এমন কিছু করবে না, এটুকু বিশ্বাস তো রাখতেই পারিস ওর উপর। বিশ্বাস তো আমি রাখতেই চাই, কিন্তু আমার যে ভীষণ চিন্তা হচ্ছে, আলোর সাথে কথা না বলা পর্যন্ত আমি শান্তি পাবো না। এমন সময় দুজন আয়া চলে আসে কেবিনে। শেফালি বেগম তাদের দেখে দূরে সরে যান। একজন আয়া পরিষ্কার করছিল একজনের রুমে, একজন স্প্রে। কথায় কথায় তাদের মধ্যে একজন বলে উঠল, ভাইরাল খবরটা দেখছিস রে? কোন খবর? ও ক্রিকেটার ম্যাচের? হ্যাঁ দেখলাম তো। কালে কালে যে কত কী দেখতে হবে। সমাজটা একদম নষ্টামিতে পূর্ণ হয়েছে, তাই না? কী যেন নাম ওই খেলোয়াড়ের? আলু সর্দার না কী যেন? হুম, এমনই তো শুনলাম। তবে যতদূর জানলাম এটা একটা ছদ্মনাম। ওর আসল নাম কী যেন বলেছিল নিউজে, মনে পড়ছে না। আলো? হ্যাঁ, আলো। ও তো বলেছিল যে ওর মায়ের চিকিৎসা করানোর জন্য নাকি ছেলের ছদ্মবেশে ক্রিকেট খেলতে গেছে। ওসব অজুহাত। একে তো ছদ্মবেশে খেলে লোক ঠকিয়ে, তার উপর ওই চৌধুরী স্পোর্টিং ক্লাবের মালিকের ছেলের সাথে নষ্টামি করার সময় ধরা পড়েছে। শেফালি বেগম ও মালতী খাতুন এমন সময় নীরবে সব কিছু শুনলেন। শুধু আলো নামটা কানে আসতেই তারা হতবাক হয়ে গেলেন। মালতী খাতুন বলে ওঠেন, কী বললেন আপনারা? এসব কি সত্যি? তাই তো দেখলাম নিউজে। আমায় একটু নিউজটা দেখাতে পারবেন? শেফালি বেগম আশঙ্কা করেন খারাপ কিছু হতে চলছে, তাই তিনি বলে ওঠেন, না, তোকে এসব নিউজ দেখতে হবে না, তোর শরীর এমনিতে ভালো নেই। মালতী খাতুন বলে ওঠেন, না, এবার আমার সত্যিটা জানতে হবে, তুই আমাকে আটকাস না। আয়াটা তার ফোনে নিউজটা দেখায় মালতী খাতুনকে। মালতী খাতুন নিউজে আলোকে দেখে চরম অবাক। তার সন্দেহ তাহলে সত্যি হলো। তিনি শেফালি বেগমের উদ্দেশ্যে বলে ওঠেন, তাহলে আলোর নৈতিক কাজ এসব করেই ও আমার চিকিৎসার ব্যবস্থা করছে? শেফালি বেগম বলে, শোন, তুই অস্থির হোস না। এমন যেন হতে পারে যেমনটা দেখা যাচ্ছে পরিস্থিতি এমন না। তোর শরীর এমনিতেই খারাপ। তুই প্লিজ এমন উত্তেজিত হোস না। উত্তেজিত হব না? আর কিসের শরীরের কথা বলছিস তুই? ওই পাপের টাকায় আমি চিকিৎসা করাবো না? আমি এখনই এই হাসপাতাল থেকে বেরিয়ে যাব। বলেই তিনি ওঠার চেষ্টা করেন। তখন শেফালি বেগম তাকে আটকাতে যান। এর মধ্যে হঠাৎ শেফালি বেগমের বুকে ব্যথা বাড়ে। তীব্র শ্বাসকষ্ট অনুভব করে শেফালি বেগম ফ্লোরে পড়ে গেলেন। শেফালি বেগম বলে উঠলেন, কী হয়েছে? তো ঠিক আছিস? দুজন আয়া ভীত হয়ে উঠে আসেন। এর মধ্যে একজন নার্স সেখানে চলে আসেন। তিনি বলে, কী হয়েছে এখানে? শেফালি বেগম কান্না করতে করতে বলে, দেখুন না, ও কেমন জানি করছে, আমার খুব ভয় হচ্ছে। শেফালি বেগম কান্না করে যাচ্ছিল। নার্স এসে বলেন, আমাকে দেখতে দিন। এরপর মালতী খাতুনকে আবার বেডে শুইয়ে দেয় আর বলেন, আপনি বাইরে যান, আমি ডাক্তারের সাথে যোগাযোগ করছি। এদিকে শরণ চৌধুরী কোনোভাবে ম্যানেজ করে আলোকে নিয়ে একটি নির্জন স্থানে আসে। আলো কাঁদতে থেকে শরণ বলে, কী হয়েছে তোমার? এমন করছো কেন? আলো বলে, বিশ্বাস করুন, আমি শুধু নিজের মায়ের জন্য। ঠিক আছে, বিশ্বাস করলাম। এবার কি করবে বলো? আমার খুব ভয় করছে, কোনোভাবে যদি এই নিউজ আমার মায়ের কানে যায় তো। এত চিন্তা করিও না, চলো আমি তোমাকে হাসপাতালে পৌঁছে দিয়ে আসছি। আর এসব সোশ্যাল মিডিয়া থেকে সরানোর জন্য যা করার আমি তাই করব। আপনাকে ধন্যবাদ, আপনি আজ অনেক সাহায্য করলেন। তবে একটা কথা, তুমি ছদ্মবেশে খেলতে এসে ঠিক করনি। তোমার এটা মাথায় রাখা উচিত ছিল, এটা প্রতারণা।
কিন্তু এছাড়া যে আমার কিছু করার নেই, আমার মায়ের চিকিৎসার জন্য এছাড়া আর কোনো উপায় ছিল না। এদিকে বৃষ্টি হাসপাতালে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল, এমন সময় আবারও ভুলবশত কারোর সাথে ধাক্কা খায়। বৃষ্টি চোখ তুলে তাকিয়ে দেখতে পায় সৌরভ চৌধুরীকে। সৌরভ সামান্য রেগে বলে, ধাক্কা খাওয়ার আর মানুষ পান না, বারবার আমার সাথে ধাক্কা খান। বৃষ্টি এবার আর চুপ থাকতে পারল না, প্রতিবাদে কিছু বলতে যাবে এমন সময় একজন নার্স এসে বলে ওঠে, ডক্টর চৌধুরী, আপনি তাড়াতাড়ি কেবিন 121-এ চলে আসুন। ওই পেশেন্টের অবস্থা ভালো না, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি, বলে সৌরভ চৌধুরী যাওয়ার জন্য পা বাড়ায়। এদিকে বৃষ্টি হঠাৎ করে মনে পড়ে তার আলো বলেছিল তার মা 121 নম্বর কেবিনে আছে। বৃষ্টি যেহেতু আলোকে ভীষণ আপন লাগছিল এবং তার জন্য চিন্তা হচ্ছিল, তাই ভাবে একবার গিয়ে খোঁজ নিয়ে আসবো। এই জন্য সেও যাওয়ার জন্য সামনের দিকে পা বাড়ায়। ডাক্তার সৌরভ ছুটে আসে মালতী খাতুনকে চেক করার জন্য। কেবিনের বাইরে দাঁড়িয়েছিলেন শেফালি বেগম। ডাক্তার সৌরভকে দেখে তিনি বলে ওঠেন, আপনি এসেছেন ডাক্তার সাহেব, দেখেন না আমার বান্ধবী কেমন যেন করছে। আচ্ছা, শান্ত হন, আমাকে দেখতে দিন বিষয়টা, বলে ডাক্তার সৌরভ কেবিনের ভিতরে প্রবেশ করেন। এদিকে বৃষ্টি তখন ডাক্তারের সৌরভের পেছন পেছনে এদিকে ছুটে আসছিল। কেবিনে একদম সামনাসামনি এসে শেফালি বেগমকে দেখে হতবাক হয়ে যায় বৃষ্টি। তার পা দুটো আপনা আপনি থেমে যায়। শেফালি বেগমকে বৃষ্টি চিনতে পারে না, চিনতে পারারও কথা না, কারণ অনেক আগেই দেখেছিল তাকে। কিন্তু বৃষ্টি শেফালি বেগমকে দেখা মাত্র চিনে ফেলে। দৌড়ে এসে জড়িয়ে ধরে অশ্রুসিক্ত নয়নে বলে, শেফালি আন্টি, তুমি কেমন আছো? শেফালি বেগম অবাক হয়ে বলে, তোমাকে তো ঠিক চিনলাম না, কে তুমি? বৃষ্টি কাঁদতে কাঁদতে বলে, আমি সুরাইয়া। বৃষ্টি, আমাকে চিনতে পারছো না? তোমার বান্ধবী মালতী খাতুনের মনে নেই? ছোটোবেলায় আমি কত তোমাদের বাসায় যেতাম, তুমি তো আসতে আমাদের বাসায়। শেফালি বেগম ভীষণ অবাক হয়ে যান। বৃষ্টিকে উদ্দেশ্য করে বলে, তুই তুই বৃষ্টি, কত বড় হয়ে গেছিস তুই? এতদিন কোথায় ছিলি তুই? ড্যাড আমায় অনেক ছোট থাকতে সিঙ্গাপুর নিয়ে গেছিল, আমি এতদিন সেখানেই ছিলাম জানো। আমি কিছুদিন আগেই দেশে এসেছি। দেশে এসে আমি মাকে অনেক খুঁজেছি। তোমার বাসাতে গেছিলাম, সেখানে গিয়ে জানতে পারি তোমার স্বামীর মৃত্যুর পর তুমি আর তোমার শ্বশুরবাড়িতে থাকো না। তোমার বর্তমান ঠিকানা কেউ দিতে পারেনি, তাই তোমার সাথে যোগাযোগ করতে পারিনি। এখন আমি এই মেডিকেল কলেজে পড়াশোনা করছি। আচ্ছা আন্টি, তুমি জানো আমার মম এখন কোথায় আছে? শেফালি বেগম নিজের চোখের জল মুছে বলেন, এটাই বুঝি অদৃষ্টের লিখন সুরাইয়া? আল্লাহ বুঝি চেয়েছেন এই অবস্থায় তোমাদের মা আমির দেখা হবেন। তুই তোর মাকে খুঁজে বেড়াচ্ছিস আর তোর মা এই মেডিকেলেই চিকিৎসাধীন। বৃষ্টি অবাক হয়ে থাকে, তার চোখ বেয়ে জল পড়তে থাকে। সে বলে ওঠে, মম কোথায়? কোথায় মম? আমার সাথে মমের দেখা করিয়ে দাও। আমি মমকে দেখতে চাই। দীর্ঘ 18 বছর ধরে আমি মমকে দেখি না, মমের কোলে মাথা রেখে ঘুমাই না। আমি যে আর পারছি না আন্টি, প্লিজ তুমি বলো মম কোথায়? তোর মম এই কেবিনে চিকিৎসাধীন। বৃষ্টির জন্য একের পর এক অবাক হচ্ছে। সে বলে, এই তো কেবিনে তো আলোর মা চিকিৎসাধীন। তুই আলোকে চিনিস? হ্যাঁ, বাংলাদেশে আসার পর তো বিলি নভোয়ারণ্যের দিকে গেছিলাম, সেখানে আলোর সাথে দেখা হয়েছিল। এরপর ওই হাসপাতালে আমার সাথে আলোর আবার দেখায়। আরও তো বলেছিল ওর মা এখানেই চিকিৎসাধীন। তাই তো নার্স যখন ডাক্তার সৌরভকে বলল যে এই কেবিনের রোগীর অবস্থা খারাপ, তখন আমি ছুটে এলাম। হায় আল্লাহ, এটা ভাগ্যের কীরকম খেলা! দুই বোনে আগেই দেখা হচ্ছে, অথচ তারা একে অপরকে চিনতে পারেনি। কি বলছো তুমি আন্টি? আলো তোর নিজের বোন? রে, তোর নিজের বোন? বৃষ্টি বিস্ময়ের সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে। এর মধ্যে ডাক্তার সৌরভ মালতী খাতুনকে চেক করে বাইরে আসে। তাকে দেখা মাত্র বৃষ্টি বলে ওঠে, ডাক্তার সৌরভ, আমার মমের অবস্থা এখন কেমন? ডাক্তার সৌরভ অবাক স্বরে বলে, উনি আপনার মা? জি। ওনার অবস্থা ভীষণ ক্রিটিক্যাল, একটা জরুরি ভিত্তিতে ওনার অপারেশন করাতে হবে, না হলে ওনায় প্রাণে বাঁচানো যাবে না। শেফালি বেগম বলে ওঠেন, অপারেশন করতে তো অনেক টাকা লাগবে, এত টাকা তো আমাদের হাতে নেই। বৃষ্টি তখন বলে ওঠে, আপনি অপারেশনের ব্যবস্থা করুন ডাক্তার সৌরভ চৌধুরী, টাকার ব্যবস্থা আমি করছি, দয়া করে আমার মমকে বাঁচান। অনেক দিন পর আমি আমার মমের সন্ধান পেয়েছি, আর তাকে হারাতে চাই না। আচ্ছা, আমি অপারেশনের ব্যবস্থা করছি, আমি কি একবার মমের সাথে দেখা করতে পারি? জি, দূর থেকে দেখতে পারেন। বৃষ্টি দূর থেকে তার মাকে দেখে। বৃষ্টির চোখ ভর্তি অশ্রু যেন তার অন্তরের দুঃখকে প্রতিফলিত করছে। বৃষ্টি দূর থেকে তার মাকে দেখে বলে, এতদিন পর তোমায় ফিরে পেয়েছি, আর আমি তো তোমাকে হারাতে দিব না মম, তোমাকে আমার কাছে ফিরতে হবে। বৃষ্টির বাবা সিরাজুল মজুমদার ফোন করে। কয়েকবার রিং হওয়ার পর সিরাজুল মজুমদার ফোন রিসিভ করে। বৃষ্টি তার বাবার উদ্দেশ্যে বলে, ড্যাশ, আমার তোমার একটা হেল্পের প্রয়োজন। ও, আমার কথা অমান্য করে বাংলাদেশে ফেরার পর এখন আবার তোমার আমার সাহায্যের প্রয়োজন? ড্যাড প্লিজ, ইটস ইম্পর্টেন্ট, আমার জরুরি 5 লাখ টাকা প্রয়োজন। 1 টাকাও পাবে না তুমি। আমার অমান্য যখন হয়েছ, তখন আমিও তোমার কোনো হেল্প করবো না। ড্যাড প্লিজ, একজনের জীবন মরণের প্রশ্ন। বিপরীত দিক থেকে ফোনের লাইন কেটে দেয় বৃষ্টি। এরপর আরও একবার অনেকবার ফোন করে সিরাজুল মজুমদারকে, কোনো রিসিভ করে না। বৃষ্টির চোখের জল চলে আসে। সে স্বগতিতে করে বলে,
এবার আমি কি করব? এতগুলো টাকা কিভাবে জোগাড় করব আমি? এমন সময় ডাক্তার সৌরভ নিজের চোখের সামনে দিয়ে যেতে থাকে বৃষ্টি। তাকে দেখে বৃষ্টি তার সামনে গিয়ে বলে, আপনার সাথে জরুরি কথা ছিল। যা বলার তাড়াতাড়ি বলুন। আমাকে ইমিডিয়েটলি অপারেশন থিয়েটারে যেতে হবে আপনার মায়ের হার্ট সার্জারির জন্য। আসলে অপারেশনের টাকাটা জোগাড় করতে আমার একটু টাইম লাগবে, যদি একটু সময় দেন। এটা নিয়ে চিন্তা করবেন না, আমি একজন মানুষ, তাই আপনার ব্যবস্থাটা বুঝতে পারছি। আমি ব্যাপারটা ম্যানেজ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার সৌরভ চৌধুরী। আপনি আজ আমার যা উপকার করলেন আমি তা কখনোই ভুলব না। ডাক্তার সৌরভ চৌধুরী স্মিত হেসে অপারেশন থিয়েটারের দিকে যান। বৃষ্টি আল্লাহর কাছে নিজের মায়ের জন্য দোয়া করতে থাকে। শেফালি বেগম এসে বৃষ্টির কাঁধে হাত রেখে বলে, সব ঠিক হয়ে যাবে তাই না? মালতি আবার সেরে উঠবে ইনশাআল্লাহ। এমন সময় আলো ছুটতে ছুটতে হাসপাতালে আসে। একটু আগে শরণ চৌধুরী থেকে হাসপাতালের সামনে নামিয়ে দিয়ে গেছে। তাকে আসতে দেখে শেফালি বেগম বলে উঠলে, ওখানেই দাঁড়িয়ে যা, কেন এসেছে যেখানে? আলো দাঁড়িয়ে যায়, তার চোখ ভর্তি অশ্রু। সে বলে ওঠে, শেফালি আন্টি, তোর জন্য আজ তোর মায়ের এই অবস্থা। আমি তো তোকে ভরসা করেছিলাম আলো। এই ভরসার এই প্রতিদান দিলে তুই? তুই তো বলেছিলি সৎ পথে নাকি তোর মায়ের চিকিৎসার জন্য টাকা জোগাড় করবি। এটাই তো সৎ পথ, প্রতারণা করে একটা ছেলের সাথে? আন্টি, তোমার বুঝতে ভুল হচ্ছে। এসব কিছু বিকৃত অপপ্রচার। এটা ঠিক যে আমি ছেলে সেজে ক্রিকেট খেলতে গেছিলাম, কিন্তু ওই লোকের সাথে আমাকে নিয়ে যা কথা ছড়ানো হচ্ছে সবটাই ভুল। এখন এসব ভুল দেখে কী হবে? এসব নিউজ দেখে তোর মা আরও অসুস্থ হয়ে গেছে। এখন যদি তোর মায়ের কিছু হয়ে যায় তাহলে আমি তোকে কখনো ক্ষমা করব না। আম্মুর কিছু হবে না। এর মধ্যে বৃষ্টি শেফালি বেগমকে জিজ্ঞেস করে, কী হয়েছে আন্টি? তুমি আলোকে এভাবে কেন বলছো? শেফালি বেগম বলে, তোকে পরে সবটা বলছি, আগে তোদের দুজনের পরিচয় করে দে। আলো, এই হলো সুরাইয়া বৃষ্টি, তোর বড় বোন। শেফালি বেগমের কথা শুনে আলো চরম পর্যায়ে অবাক হয়ে যায়। বৃষ্টির দিকে তাকিয়ে বলে, বোন? আমার বোন? কিন্তু এটা কিভাবে সম্ভব? আমার বড় বোন কোথা থেকে এলো? শেফালি বেগম দীর্ঘশ্বাস ফেলে বলে, তোরা অনেক কিছুই জানিস না, অনেক কিছুই তোদের থেকে লুকানো আছে। আজ তোরা সব জানবি। এই বলে তিনি সিরাজুল মজুমদার আর মালতী খাতুনের জীবনের সমস্ত ঘটনা খুলে বলেন। তিনি কিভাবে মালতী খাতুন প্রেগনেন্ট হওয়ার পর তাকে সিরাজুল মজুমদার ভুল বুঝে মিথ্যা অপবাদ দিয়ে তাড়ায়, সেই কথা খুলে বলেন তিনি। সব শুনে দু বোন স্তব্ধ হয়ে যায়, চোখে অশ্রুসিক্ত চোখে বলে, এত কিছু ঘটে গেছিল কিন্তু আমি কিছুই জানতাম না। আমি তো সবসময় জানতাম আমার বাবা মার ডিভোর্স হয়েছে, কিন্তু আমার বড় বোনও আছে। বৃষ্টি আলোর কাছে এসে তাকে জড়িয়ে ধরে বলে, আমিও তো জানতাম না আমার একটা ছোট বোন আছে। সবই ভাগ্যের খেলা। আমাদের দুবার দেখা হলো, অথচ আমরা একে অপরকে চিনতে পারলাম না। তবে তোমাকে প্রথম দেখে আমার কেমন জানি না আপন আপন লাগছিল। আপু, হ্যাঁ আলো, তবে এবার আর আমরা আলাদা থাকবো না। যখন এত বছর পর আমরা এক হবার সুযোগ পেয়েছি, তখন আমাদের পুরো পরিবার আমি এক করবই। মমকে সুস্থ হয়ে উঠতে হবে। মম সুস্থ হবার পর আমি ড্যাডের সামনে প্রমাণ করে দেবো যে তুমি আমার বোন। শেফালি বেগম বলে, এটা কীভাবে সম্ভব আন্টি? আগে প্রযুক্তি সেরকম উন্নত ছিল না, তাই সেখানে সন্তানের পিতৃ পরিচয় করার জন্য কোনো রকম উপায় ছিল না। কিন্তু এখন ডিএনএ টেস্টের মাধ্যমে সব সত্য জানা যায়। আলোর সাথে ড্যাডের ডিএনএ টেস্ট করাতে পারলে সব সত্য সামনে আসবে। আলো বলে ওঠে, কিন্তু আম্মু? আম্মু এখন কেমন আছে? চিন্তা করো না, মম ঠিক হয়ে যাবে। তুমি এখন আমাকে বলো আসল ঘটনা কী ঘটছিল। আন্টি যা বললো তার মানে কি? আলো এবার সমস্ত কিছু বৃষ্টিকে বলে। সব শুনে বৃষ্টি বলে, যাই হোক না কেন, তোমার এইভাবে মিথ্যা অভিনয় করা ঠিক হয়নি। এটা এক ধরনের প্রতারণা। তবে এটা সত্যি যে তুমি যা করছো মমের ভালোর জন্য করছো। আমার বোনের উপর আমার বিশ্বাস আছে। আমি জানি মমের শিক্ষায় বড় হওয়ার পর তুমি খারাপ হতে পারো না। ধন্যবাদ আপু আমার উপর ভরসা রাখার জন্য। কিছু সময় পেরিয়ে যায়, ততক্ষণে ডাক্তার সৌরভ চৌধুরী অপারেশন থিয়েটার থেকে বাইরে বের হয়ে আসেন। তিনি বের হয়ে বৃষ্টি ছুটে আসেন, যার ফলে বৃষ্টি তাল সামলাতে না পেরে পড়ে যান। সেই সময় সৌরভ বৃষ্টিকে সামনে নেয়। দুজনে চোখাচোখি হয় এমতো অবস্থায়, এবং দুজনে বিব্রত অবস্থায় পড়ে যায়। আলো ও শেফালি বেগম চলে আসে। বৃষ্টি স্বাভাবিক হয়ে দাঁড়ায়। অতঃপর ডাক্তার সৌরভ জিজ্ঞাসা করেন, মম কেমন আছে? টেনশনে কোনো ব্যাপার না, অপারেশন সাকসেসফুল। আশা করি উনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এই কথা শুনে বৃষ্টি ও আলোর মুখে হাসি ফুটে ওঠে। শেফালি বেগম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, যাক, আল্লাহর দোয়া সব ঠিক হয়ে গেল। বৃষ্টি আবেগের বশে ডাক্তার সৌরভ চৌধুরীর হাত ধরে বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার চৌধুরী। আপনার জন্য আমি আমার মমকে আবার ফিরে পেলাম। সৌরভ মুচকে হাসে। বৃষ্টি এই খুশি যেন তাকে খুশি দিচ্ছে। কিন্তু কেন? কিছুদিন আগে পরিচিত হওয়া একটা মেয়ে, যাকে প্রায় সে ঝামেলা হিসেবে দেখেছে, তার সাথে এমন কেন উপলব্ধি হচ্ছে? সৌরভ মনে করে অপারেশন থিয়েটারে যাওয়ার আগে মেয়েটা যখন কান্নাকাটি করছিল, তার কাছে অনুনয় করছিল তার মাকে বাঁচানোর জন্য, সে সময় তার বুকের বাঁ পাশে অদ্ভুত যন্ত্রণা অনুভব হচ্ছিল। এখন মেয়েটার মুখে হাসি দেখে যেন নিজেকে সব থেকে সুখী মনে হচ্ছে।
কী কারণ এই অদ্ভুত অনুভূতি জানে না সৌরভ, তবে তার এখন ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তাই তো একটা হাসি উপহার দিল। একজন ডাক্তার যখন একজন রোগীর প্রাণ বাঁচাতে পারে তখন তার নিজের থেকে সুখী বোধহয় আর কেউ হয় না। আপনার মাকে সুস্থ করতে পেরে আমি নিজেও অনেক খুশি, বলে সে সামনের দিকে পা বাড়ায়। বৃষ্টি পেছন থেকে বলে ওঠে, এখন মমের সাথে দেখা করতে পারবো? সৌরভ বলে ওঠে, না, আপাতত ওনাকে কেবিনে শিফট করা হবে, অতঃপর জ্ঞান ফিরলে আপনারা ওনার সাথে দেখা করতে পারবেন। শরণ চৌধুরী যে এখন তার বাবা মিজানুর চৌধুরীর সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছে। শরণের মা সোহেলা নিজের ছেলের হয়ে বলেন, শরণ হয়তো ঠিকই বলেছে, তুমি ওর কথাটা বিশ্বাস করো, হয়তো সত্যি ওই মেয়েটার সাথে ওর। চুপ থাকো তুমি, যেটা জানো না সেটা নিয়ে কথা বলে কী লাভ? এসব বলে কোনো লাভ নেই। এই শরণ, আমি না হয় তোর কথাটা বিশ্বাস করলাম, কিন্তু এই সমাজ কী করবে? আর যেই মেয়েটা তোর সাথে স্ক্যান্ডালে ছড়িয়ে পড়েছে তার কি হবে? এই সমাজ তো একজন ছেলের থেকে একজন মেয়েকে বেশি কথা শোনাতে হয়। একবার মেয়েটার কথা ভেবেছিস? সোহেলা বলেন, যা হয়েছে তাতে আমার ছেলের কি দোষ? ওই মেয়ের তো দোষ বেশি। তুমি কথার মাঝে কথা বলো না তো। আর শরণ যা বলেছে সেটা যদি সত্যি হয় তাহলে তো মেয়েটা সত্যি বেশ অসহায়। নিজের মাকে বাঁচাতে সেরে সাজে ক্রিকেট খেলতে এসেছিল, কিন্তু ওর খেলার স্কিল তো আমি দেখেছি। এত ভালো খেলে ছেলেদেরকে হারিয়ে দিচ্ছে। এই মেয়ের প্রতিভা তো অস্বীকার করা যায় না। আমি ভাবছি মেয়েটার সাথে কথা বলবো। এই শরণ, তুই মেয়েটাকে কোথায় নামিয়ে দিয়ে এসেছিস রে? এভারগ্রিন হাসপাতালের সামনে। কি? আমাদের সৌরভের হাসপাতালে? বা তাহলে তো ভালোই। চল মেয়েটাকে সাথে দেখা করে আসি। তোর তো কোনো কাণ্ডজ্ঞান নেই, মেয়েটার এত বিপদের কথা জেনেও একা নামিয়ে দিয়ে চলে এলি। এবার আমি গিয়ে ওর সাথে কথা বলবো। মালতী খাতুনের জ্ঞান ফিরছে। জ্ঞান ফেরার পরে শেফালি বেগম বৃষ্টির সাথে নিয়ে তার সামনে চলে আসে। দেখ তো চিনতে পারিস কি না? মালতী খাতুন বৃষ্টির দিকে তাকিয়ে বলে, কে এই মেয়েটা? বৃষ্টি কান্না করতে করতে বলে, আমি তোমার সুরাইয়া মম। সুরাইয়া? মালতী খাতুনের চোখ জ্বলে ওঠে। তিনি বলেন, আমার বড় মেয়ে। হায় আল্লাহ, আমি কি সত্যি দেখছি আমার মেয়ে, যাকে আমি 18 বছর আগে আমার থেকে দূরে সরিয়ে দিল, আর সে আমার চোখের সামনে? আমার যে বিশ্বাস হচ্ছে না। বৃষ্টি মালতী খাতুনকে জড়িয়ে ধরে, হ্যাঁ মম, আমি এসেছি তোমার কাছে। এখন থেকে আমি তোমার কাছেই থাকবো। মালতী খাতুন এত বেশি খুশি হয় যে বলার মতো কিছু পান না। এমন সময় আলো বলে ওঠেন, আম্মু। মালতী খাতুন রেগে বলেন, তুই কি করছিস এখানে? তোর সাথে আমার কোনো কথা নেই। তুই আমার মান সম্মান ডুবিয়েছিস। আম্মু, আমার কথা? তোর কথা শুনবো না, দূর হ আমার চোখের সামনে থেকে। আলোর চোখের জল। এমন সময় শরণ তার বাবাকে নিয়ে সেখানে চলে আসে। শরণের বাবা মিজানুর রহমান এসে বলে, আলো কি এখানে? মিজানুর রহমানের কণ্ঠস্বর শুনে মালতী খাতুন অবাক হয়ে যায়। এতদিন পর যেন আপন কারো কণ্ঠস্বর শুনবেন। অস্ফুট স্বরে বলে ওঠে, ভাইজান। মিজানুর রহমান বেডে শুয়ে থাকা মালতী খাতুনকে দেখে আরও অবাক হয়ে বলে, খুকি। মালতী খাতুন এতদিন পর তার মেজ ভাইকে চরম অবাক। মিজানুর রহমান এর অবস্থা কিছুটা একই। আজ এতগুলো দিন পর তিনি তার হারানো বোনকে দেখলেন। আবেগঘন হয়ে এগিয়ে এসে বললেন, এতদিন কোথায় ছিলে তুই খুকি? জানিস আমি বড় ভাইজান তোকে কত খুঁজেছি, আর আজ এতগুলো দিন পর তোকে দেখলাম। মালতী খাতুন অশ্রুসিক্ত চোখে বলেন, আব্বা আমায় আলাদা করে দেওয়ার পর তো তোরা কেউ আমার খোঁজ নিল না ভাইয়া। মানছি আমি অনেক বড় অপরাধ করেছিলাম তোদের অবাধ্য হয়ে, কিন্তু তার জন্য এতগুলো বছর এভাবে আমার শাস্তি দিলি? মিজানুর রহমান কাঁদতে কাঁদতে বলল, কী করবো বল? আব্বু বলে দিয়েছে যদি আমরা তোকে খোঁজার চেষ্টা করি তাহলে উনি নিজেকে শেষ করে দিবেন। তারপর 15 বছর আগে যখন আব্বু মারা যায়, তারপর আমি আর বড় ভাইজান তোকে খুঁজতে যাই, কিন্তু সিরাজুল বাড়ি থেকে জানতে পারি ও নাকি এখন সিঙ্গাপুরে। আমরা ভেবেছিলাম তুইও চলে গেছিস আমাদের সবাইকে ছেড়ে ওর সাথে, তাই আর খুঁজিনি। কিন্তু আজ এভাবে তোকে দেখবো আমি ভাবতে পারিনি। আম্মু, বড় ভাইজান থাকলে আজ কত খুশি হতেন। মালতী খাতুন অবাক স্বরে বলে, থাকলে মানে? আম্মু আর বড় ভাইজান এখন কোথায়? আম্মু 10 বছর আগে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছেন। আর বড় ভাইজান আর বড় ভাবি 5 বছর আগে একটা সড়ক দুর্ঘটনায় মারা যান। আর এই যে দেখতে পাচ্ছিস এই ডাক্তার, এ হলো সৌরভ, বড় ভাইজানের ছেলে। আর সৌরভ এই হলো তোর একমাত্র ফুপু, তোর আব্বুর নয়নের মণি, যাকে জীবনের শেষ অবধি তিনি খুঁজে বেরিয়েছেন। উপস্থিত সবাই অবাক হয়ে যায় এসব কথা শুনে। বৃষ্টি, সৌরভ অবাক একে অপরের দিকে তাকায়। সৌরভ এগিয়ে এসে বলে, কি বলছো কি তুমি মেজো চাচা? ইনি আমার সেই বাবু। হ্যাঁ রে। আর মালতী, এই হলো আমার ছেলে শরণ চৌধুরী। আলো এবার বিড়বিড় করে বলে, তার মানে ওই লোকটা আমার শরণ তো এসবের মধ্যে একদম ভ্যাবাচাকা খেয়ে গেছে। একেই তো তার বাবা এখানে নিয়ে এসেছিল আলোর খোঁজ নিতে, এখন আবার আলোর খোঁজ নিতে গিয়ে নিজের হারানো ফুপুকে ফিরে পেয়ে গেল। শরণ আলোর দিকে তাকাতে দুজনের চোখাচোখি হয়ে যায়। মালতী খাতুন শরণের দিকে তাকিয়ে বলে, তোর ছেলেকে আমার কেন জানি খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ রে শেফালি, এটাই তো সেই ছেলে না যার সাথে আলোর
আলো আর স্মরণ দুজনেই এবার অপ্রস্তুত হয়ে পড়ে। মিজানুর রহমান বলে, কি বললি তুই? আলো তোর মেয়ে? মালতী খাতুন সামান্য হেসে বলে, হ্যাঁ, এ হলো আলো, আমার ছোট মেয়ে। আর ওই যে বৃষ্টি, আমার বড় মেয়ে। জানিস মেজো ভাইজান, আমার অনেক দিন পর আমি আমার বড় মেয়েকে ফিরে পেলাম। মানে? শেফালি বেগম এগিয়ে এসে বলে, সেসব অনেক কথা, আমি পরে বলবো ওসব। আসলে মালতী সবে একটা মেজর অপারেশন হয়েছে তো, তাই ওর রেস্টের প্রয়োজন। আচ্ছা, কি হয়েছিল ওর? সবটা এখন আমি বলবো ভাইজান, আপনি ধৈর্য ধরুন। মিজানুর রহমান শান্ত হন, কিন্তু কিছুটা হলেও। মালতী খাতুন এবার কেবিনের বাইরে এসে আছেন মিজানুর রহমান। একটু আগে শেফালি বেগম তাকে সব ঘটনা খুলে বলেছেন। সব শুনে তিনি সিরাজুল মজুমদারের ওপর ভীষণ রেগে গেছেন। তার সাথে নিজের ভীষণ অনুশোচনা হচ্ছে এতগুলো বছর নিজের বোনের খোঁজ না নেওয়ার জন্য। তিনি স্বগতিত করে বলেন, আমার বোন এতগুলো দিন ধরে এত কষ্ট জীবন কাটিয়েছে, অথচ আমি জানতেই পারিনি। হায় আল্লাহ, এ তোমার কেমন বিচার? আমার নিজের ভীষণ অপরাধ লাগছে। যদি সেই সময়গুলো আমি নিজের বোনের পাশে থাকতে পারতাম, তাহলে ওকে আজ এই দিন দেখতে হতো না। কী আর করবেন বলুন, যা হবার হয়ে গেছে। এখন তো আর এসব বলে ঠিক হবে না। তাও ঠিক। যাই হোক, তোমার ওপর আমি আজীবন কৃতজ্ঞ থাকবো। তুমি এতগুলো বছর যেভাবে আমার বোনকে সামলে রেখেছো তা অতুলনীয়। কী যে বলেন না, মালতী আর আমি তো সবসময় একে অপরকে বোনের চোখে দেখেছি। ওর বিপদে আমি পাশে থাকবো না তো কে থাকবে? তাও ঠিক। আচ্ছা, একটা প্রশ্ন করবো, হে করো। আপনাদের ছোট ভাই এখন কোথায় আছে? ছোট ছোটকুর কথা বলছো? ওর কথা আর কী বলবো? আমি, আব্বা আর ভাইজান ওকে কত বুঝিয়েছি। আব্বা আর ভাইজান তো জীবনের শেষ অবধি চেষ্টা করে গেছে ওকে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু ওর একটাই কথা, বিয়ে করবে না। আজ অবধি আমার ভাইটা চিরকুমার রয়ে গেছে। এখন আপাতত কানাডায় আছে, ওখানেই চাকরি করে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এসে শেফালি বেগমের মুখ থেকে। তিনি মনে করেন অতীতের কিছু ঘটনা। মালতীর সাথে বন্ধুত্বের সুবাদে প্রায় তাদের বাড়ি যাওয়া আসা ছিল। এভাবে মালতীর ছোট ভাইয়ের নজর পড়ে তার দিকে। সে শেফালি থেকে 2 বছর ছোট ছিল, কিন্তু সেই শেফালিকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, এমনকি কতই না পাগলামি করেছিল। কিন্তু শেফালি বেগম যেহেতু অন্য কারো প্রেমে ছিল, তার এই বয়সের ব্যবধানে এসবের এজন্য এটাকে গুরুত্ব দেয়নি। তবে আজও মনে পড়ে শেফালির বিয়ের কথা জানতে পেরে ছেলেটা কতই না পাগলামি করেছিল। শেফালির পায়ে পর্যন্ত পড়েছিল বিয়েটা আটকানোর জন্য, কিন্তু শেফালি তাকে ফিরিয়ে দিয়েছিল। সেই সময় সে বলেছিল, প্রিয়জনের আজীবন কুমার থেকে হলেও আমার ভালোবাসার পবিত্রতা তোমায় বুঝিয়ে দিব। সে সময় শেফালি এই কথাটাকে গুরুত্ব দেয়নি, কিন্তু পরবর্তীতে নিজের ভালোবাসার মানুষ তথা স্বামীকে হারানোর পর বুঝেছিল মাঝে মাঝে অন্যের দীর্ঘশ্বাস জীবনে অশান্তি ডেকে আনতে পারে। আর আজ যখন জানতে পারলো তাদের ছোট ভাই এখনও অবিবাহিত, তখন কেন জানি নিজের অজান্তে অন্যরকম অনুভূতি হলো। এর মধ্যে মিজানুর রহমান বলে ওঠেন, তবে আমি একটা কথা ভাবছি ভাবছি মালতী সুস্থ হলে ওর কানে এই কথাটা তুলব। কী কথা? যেহেতু স্মরণার আলোকে নিয়ে এমন একটা স্ক্যান্ডাল ছড়িয়ে গেছে, তাই ওদের বিয়ে দিয়ে দিতে চাই। এমনকি আমার নিজের বোনের উপর ভরসা আছে। ও নিশ্চয়ই নিজের মেয়েকে ভালো শিক্ষা দিয়ে বড় করছে। শেফালি বলে উঠলে, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এমন সময় বৃষ্টি এসে বলে, মামা, আমার আপনার সাথে কথা আছে। হ্যাঁ বলো। আপনি আমায় একটা হেল্প করতে পারবেন? কী হেল্প? ড্যাডকে আমি বোঝাতে চাই যে জীবনে কত বড় ভুল করেছিল আমার মাকে ভুল বুঝে। আমি চাই আমার বাবা সারাটা জীবন যে মিথ্যে ভরসা করছে তার সত্যতা জানতে পারুক, জানুক যে আমার মম চরিত্রহীন নয়। আমি এই বিষয়ে তোমার পাশে আছি। বৃষ্টি দাঁড়িয়ে আছে তার মা মালতী খাতুনের সামনে। মালতী খাতুনের অপারেশনের 1 সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে। এই 1 সপ্তাহে অনেক কিছু পরিবর্তন ঘটে গেছে। মালতী খাতুন এখন আলোকে ক্ষমা করে দিয়েছে। মিজানুর চৌধুরী আলো আর স্মরণের বিয়ের কথা তুললেও অবশ্য তিনি সরাসরি কিছু না বলে একটু ঘুরিয়ে বলেছেন, এত তাড়াহুড়ো না করে ওদের সিদ্ধান্তর মতোই আগানো হোক। মিজানুর চৌধুরী সেটা মেনেও নিয়েছে। তখন থেকে আপাতত স্থগিত চলছে। তবে আজ বৃষ্টি এসে মালতী খাতুনের উদ্দেশ্যে বলে, মম, আজ তোমাকে আবার তোমার অতীতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সামনে দাঁড়াতে হবে। তুমি কি সেটার জন্য প্রস্তুত? মালতী খাতুন বুঝতে পারেন না তার মেয়ে কী নিয়ে কথা বলছেন, তাই বলে ওঠেন, কিসের কথা বলছে সুরাইয়া? বৃষ্টি একটা রহস্যময় হাসি দিয়ে বলে, সারা জীবন তোমায় অনেক খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। সেই মানুষটাকে ভালোবেসে তুমি নিজের পরিবার সংসার ত্যাগ করেছো। সেই মানুষটা তোমায় সবথেকে বড় ক্ষতটা দিয়েছে। আমরা দুই মা মেয়ে আলাদা হয়ে ছিলাম এতগুলো বছর। আমার ছোট বোনটা পরিবারের ভালোবাসা থেকে বঞ্চিত। এসব কিছু সূত্রপাত ঘটেছিল যে ঘটনা থেকে, সেই ঘটনার সমাধান হবে। মালতী খাতুন অবাক চোখে তাকিয়েছিল। এমন সময় আলো তার মায়ের কেবিনে প্রবেশ করে। তার চোখে অসংখ্য প্রশ্ন যেন লুকিয়ে। শেফালি বেগম তার পেছন পেছন কেবিনে প্রবেশ করলো। কেবিনে এসে আলতো এসে বলে, জানি তোদের সবার মনে অনেক প্রশ্ন, তবে খুলে শীঘ্রই সেই প্রশ্নের উত্তর পাবি তোরা। একটু পরে মিজানুর চৌধুরী কেবিনে প্রবেশ করেন। তবে তিনি একা আসেনি,
তার সাথে ছিল আরও একজন, যাকে দেখে মালতী খাতুনের অভয়কে চরম সীমায় পৌঁছে গেল। বিগত কিছুদিনে তার জীবনে অনেক কিছু চমক ঘটে গেছে। নিজের জীবনে অনেক হারানো ব্যক্তিদের সে ফিরে পেয়েছেন, তবে সব কিছু যেন জীবনে অনেক কিছু হারানো ব্যক্তিগত সে ফিরে পেয়েছে, তবে সব কিছু যেন ছড়িয়ে গেছে আজকের ঘটনায়। কারণ আজ স্বয়ং সিরাজুল মজুমদার তার সম্মুখে দাঁড়িয়েছে। সিরাজুল মজুমদারকে দেখামাত্র মালতী খাতুন নিজের বিস্ময় কাটিয়ে বলে ওঠেন, তুমি? সিরাজুল মজুমদার বৃষ্টির দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে, তুই না আমাকে বলেছিলি আমার সাথে ফিরে যাবি? সেজন্য তো আমি সিঙ্গাপুরে নিজের এত জরুরি কাজ ফেলে এখানে এলাম। এখন তুই এটা কি করলি? আবারও আমাকে এই দুশ্চরিত্র মহিলার সামনে এনে দাঁড় করালে? আলো প্রতিবাদ করে বলে, মুখ সামনে কথা বলেন আমার মার নামে, আর একটা খারাপ কথা বলে আমি বরদাস্ত করব না। সিরাজুল মজুমদার বলে, ও এই তাহলে তোমার সেই অবৈধ সন্ধান? ব্যবহার দেখে বোঝা যাচ্ছে কেমন শিক্ষা পেয়েছে। বৃষ্টি রেগে বলেন, ড্যাড অনেক হয়েছে, তুমি কিন্তু এবার সীমা অতিক্রম করছো, এটা ঠিক না। আর তোমাকে আজ আমি এখানে রেখেছি বড় একটা উদ্দেশ্যে। তুমি যে এতগুলো দিন বোকার স্বর্গে বাস করছে, এবার সেটারই আমি প্রমাণ করে দেবো। মানে? বৃষ্টি ডাক্তার সৌরভ চৌধুরীর নাম ধরে ডাকতেই সে কিছু রিপোর্ট নিয়ে আসে। বৃষ্টির রিপোর্ট দেখে বলে, গতকাল তোমার মেডিকেল চেক আপের নাম করে আমি তোমাকে হাসপাতালে নিয়ে এসেছিলাম, তবে আমার মূল উদ্দেশ্য ছিল অন্য কিছু। আমার মম যে দুশ্চরিত্র নয় সেটাই আমি প্রমাণ করতে চেয়েছিলাম, আর সেটা প্রমাণ হয়ে গেল। যা বলা পরিষ্কার করে বলি, এই নাও ড্যাড, এটা হলো তোমার আর আরও ডিএনএ টেস্টের রিপোর্ট। আশা করি এটা দেখার পর তোমার আর মমের আমার মায়ের চরিত্র নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। বৃষ্টির কথায় সিরাজুল মজুমদার ডিএনএ টেস্টের রিপোর্টটা দেখলো, আর দেখা মাত্র তার চোখ একদম কপালে উঠে গেল। কারণ ডিএনএ টেস্টের রিপোর্টে স্পষ্ট লেখা ছিল আলোর ডিএনএ পুরো মিলে গেছে। এর মানে আলো তার নিজের মেয়ে। সিরাজুল মজুমদারের চোখে জল চলে আসে। নিজের এতদিনের ভুল তার এক নিমেষে ভেঙে যায়। মালতী খাতুনের চোখে জল। সিরাজুল মজুমদার বলে, তার মানে আলো আমার সন্তান, ওই সুমন পাটোয়ারির নয়? তাহলে এতগুলো বছর ধরে আমি ভুল জেনে গেলাম, আর আমার এই ভুল ধারণা আমার পুরো পরিবারকে খণ্ড বিখণ্ড করে দিল। মিজানুর চৌধুরী তাচ্ছিল্য হেসে বলে, আব্বাজান বলতো আঙুল ফুলে কলা গাছ হলে মানুষের জাত যায় না। তোমাকে দেখে আমি সেটার প্রমাণ পেলাম। আমার বোন নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে সবাইকে ত্যাগ করে তোমায় বিয়ে করলো, আর তুমি তুমি আমার বোনকে তার জীবনের সবথেকে বড় কষ্টটা দিল, ও সারা জীবনটা জাহান্নাম বানিয়ে দিলে। সিরাজুল মজুমদার মাথা নিচু করে নেন। তার জীবনের সারা জীবন ভুল এক লহমায় ভেঙে গেল। এখন সে নিজের এই মুখ আর কাউকে দেখাতে পারছে না। বৃষ্টি সিরাজুল মজুমদারকে বলে, তোমার এই ধারণা ভুল। আমার মম আর বোনের থেকে আমায় আলাদা করেছো, এর জন্য আমি কখনোই ক্ষমা করবো না ড্যাড। সিরাজুল মজুমদার মালতির দিকে এগিয়ে যান, তার সামনে দাঁড়িয়ে হাত জোড় করে বলেন, সারাটা জীবন আমি তোমার সাথে যা অন্যায় করেছি, ভুল বুঝে বিনা অপরাধে তোমার যা শাস্তি দিয়েছি, তার কোনো ক্ষমা হয় না আমি জানি। তবু আমি তোমার কাছে সব কিছুর জন্য ক্ষমা চাইছি, পারলে আমায় ক্ষমা করে দিও। এমন সময় আলো বলে ওঠে, আমার আম্মু আপনাকে ক্ষমা করবে কিনা জানি না, কিন্তু আপনি একটা কথা জেনে রাখুন, আমি কখনোই আপনাকে নিজের বাবা বলে মেনে নিব না। আমি এতদিন যেমন জেনে এসেছিলাম আমার বাবা নেই, বাকি জীবনটাও ঠিক এভাবে কাটিয়ে দেবো। আলো করুণ কণ্ঠে বলে সিরাজুল মজুমদার। মালতী খাতুন বলে ওঠেন, তোকে আমি বলেছিলাম না একদিন তুমি নিজের কাজের জন্য আফসোস করবে, কিন্তু সেদিন তোমার কিছু করার থাকবে না। আজ বোধহয় সেই দিন এসে গেল। আমার মেয়েরা কী করবে জানি না, কিন্তু ওদের বিষয়ে আমি কিছু বোঝাতে যাব না। ওরা তোমার সাথে কীভাবে ব্যবহার করবে, তোমায় কীভাবে মেনে নেবে, ক্ষমা করবে কি না, সেটা ওদের সিদ্ধান্ত। তবে আমি আমার সিদ্ধান্ত তোমায় জানিয়ে দিছি। আমি তোমায় কেয়ামতের আগ পর্যন্ত ক্ষমা করব না। তোমার জন্য আমি আমার বড় মেয়ের থেকে আলাদা ছিলাম এতগুলো বছর। আমার ছোট মেয়েটা একটা পুরো পরিবার থাকা সত্ত্বেও এতগুলো দিন অনাথের মতো কাটিয়েছে, এসব আমি ভুলব না। সিরাজুল মজুমদার বলে ওঠে, এসব বোধহয় আমার প্রাপ্য ছিল। আসলে সব অপরাধের ক্ষমা হয় না। আমার অপরাধেই ক্ষমার অযোগ্য। তবে আমি আজ এখানে দাঁড়িয়ে তুমি একটা কথা দিচ্ছি মালতী, তুমি আমায় ক্ষমা করো বা না করো, যার কারণে আমাদের এতগুলো বছর নষ্ট হয়েছে তাকে আমি ক্ষমা করব না। ওই সুমন পাটোয়ারিকে আমি ওর কৃতকর্মের শাস্তি দেব, এবং সাথে নিজেরও। বলেই তিনি চোখের জল মুছে কেবিন থেকে বেরিয়ে যান। তিনি বেরিয়ে যেতে সেপারে এসে মালতির কাঁধে হাত রাখেন। এদিকে কোনরন্ত আলোকে জড়িয়ে ধরে বৃষ্টি। জড়িয়ে ধরে বলে, কাঁদিস না বোন আমার, সব ঠিক হয়ে যাবে। ওই লোকটা মানে আমি বাবা বলে মানি না। তুমি আমার বড় বোন, আমার মা, এই দুজনকে নিয়ে আমার পরিবার, আর কাউকে আমার লাগবে না। বৃষ্টি কিছুটা দ্বিধাগ্রস্ত, তবে সে কিছু বলে না। এদিকে মিজানুর চৌধুরী বলে ওঠেন, তুই একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস মালতী, তোর এই সিদ্ধান্তে আমি তোর পাশে আছি। যার কারণে তোর পুরো জীবন নষ্ট হয়ে গেলেও তাকে ক্ষমা করার কোনো মানে হয় না। কাল অথবা পরশু বোধহয় তোকে রিলিজ দেবে, তারপর আমি তোকে আর তোদের দুই বোনকে নিয়ে বাসায় ফিরবো। আম্মাজান মৃত্যুর আগে তোর জন্য যা যা রেখে গিয়েছিল সব তোকে বুঝিয়ে দেবো। তারপর তুই তোর মেয়েদের নিয়ে সুখে থাকবি। মালতী খাতুন তার দুই মেয়েকে, বৃষ্টি আর আলোকে নিয়ে এসেছেন তার বাবার বাড়ি। এতগুলো পর নিজের বাবার বাড়িতে পা রাখার পর তিনি অনেক বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন। মিজানুর চৌধুরী নিজের বোনের কাঁধে হাত রেখে বলে, আর কাঁদিস না মালতী,
তোমার কাদার দিন শেষ, এখন থেকে তোর আনন্দের শুরু। মিজানুর চৌধুরী এসে হেসে বলেন, তোমাকে এতদিন পর দেখে অনেক ভালো লাগছে মালতী। সেই কবে তোমায় দেখেছিলাম, তোমার বিয়ের 6-7 মাস পর। সে বোধহয় তুমি সব ছেড়ে চলে গেছিলে। আর তখন থেকে আমাদের আর কখনো যোগাযোগ হয়নি। তা আমাকে চিনতে পেরেছো তো? কেন চিনতে পারবো না মেজো ভাবি? তোমার সাথে আমার পরিচয় কম দিনের হলো, সম্পর্ক তো আপন বোনের মতো ছিল। তুমি আর বড় ভাবি দুজনে তো আমার মায়ের মতো ভালোবাসা দিয়েছিল। বড় ভাবি আর ভাইজান যে আমার নেই, এটা ভাবতে আমার বুক ফেটে যাচ্ছে। আসলে আমারও তাদের কথা ভেবে খারাপ লাগে। যদি আজ তারা বেঁচে থাকতো, তাহলে তোমাকে ফিরতে দেখে অনেক খুশি হতো। আর আম্মা তো শেষ জীবনের শেষ দিন অবধি তোমার কথাই বলে গেছেন। মালতী খাতুন কান্নারত শুনে বলেন, এতগুলো মানুষের কষ্ট দেওয়ার জন্য বোধহয় আমি জীবনে সুখী হতে পারলাম না। এমন সময় সৌরভ এগিয়ে এসে মালতী খাতুনের কাঁধে হাত রেখে বলে, একদম কেঁদো না ফুপু। তোমাকে কাঁদতে দেখে আমার একদম ভালো লাগছে না। মালতী খাতুন চোখের জল মুছে সৌরভের মাথায় হাত বুলিয়ে বলে, তুমি একদম তোমার বাবার মতো হয়েছো বাবা। তোমাকে দেখলেই আমার বড় ভাইজানের কথা মনে পড়ে। উনি বেঁচে থাকলে বোধহয় এভাবেই আমাকে বলতেন। সৌরভ এবার আবেগপ্রবণ হয়ে পড়েন। এদিকে বৃষ্টি সৌরভকে দেখে যাচ্ছিল। সৌরভের নজরও হঠাৎ তার দিকে পড়তে দুজনের চোখাচোখি হয়ে যায় এবং দুজনে প্রবল অস্বস্তিতে পড়ে যায়। সাথে সাথে দুজনের চোখ সরিয়ে নেয়। শেফালি বেগম ততক্ষণে এসে গেছেন। মূলত মিজানুর চৌধুরী অনুরোধে তার এখানে আসা। মিজানুর চৌধুরী সবার উদ্দেশ্যে বলে, তোমার অনেক ধকল করে এসেছো, এখন যে যার রুমে যাও। তোমরা দুপুরে জরুরি কথা আছে। মালতী খাতুন জানতে চান কি জরুরি কথা, সেটা পরে জানতে পারে। আচ্ছা। দুপুরে খেতে বসে সবাই এসে গেছে দেখে মিজানুর চৌধুরী সবাইকে খেতে বসেন। সবাই খেতে বসে খাওয়া শেষ হওয়ার পর সবাই নিয়ে ড্রয়িং রুমে বসে সবার চোখে কৌতূহল। মিজানুর চৌধুরীর ওর স্ত্রীর ধৈর্য হারিয়ে বলে ওঠেন, আমাদের সবাইকে এখানে কিসের জন্য ডাকলে এবার বলো। মিজানুর চৌধুরী গম্ভীর স্বরে বলে, বলছি তো তোমরা সবাই অবগত যে আজ অনেক দিন পর আমি আমার হারানো বোনকে ফিরে পেয়েছি। তবে শুধু আমার বোনকে নয়, তার 2 মেয়েকেও, আমার ভাগ্নিদের পেয়ে আমি সত্যি অনেক আনন্দিত। আজ এতগুলো বছর পর পরিবারটাকে একত্রিত হতে দেখে আমার অনেক ভালো লেগেছে। আর এই জন্য আমি সবাইকে একটা সুন্দর প্রস্তাব দিতে চাই, যাতে আমাদের এই পরিবারের ঐক্য বজায় থাকে। মালতী খাতুন বলেন, কী প্রস্তাব? মিজানুর চৌধুরী বলেন, আমার ছেলে স্মরণের সাথে ছোটো মেয়ে আলোকে নিয়ে এমনিতেও অনেক গুজব ছড়িয়েছে, তবে আমি সেটা নিয়ে চিন্তিত না। তবে আমি চাই আমাদের সম্পর্ক যাতে মজবুত হয়, সেজন্য আমি স্মরণের সাথে আলো এবং সৌরভের সাথে বৃষ্টির বিয়ে দেওয়ার পরিকল্পনা করছি। এই কথা শুনে সবাই হতবাক। মিজানুর চৌধুরী স্ত্রী বলেন, এ তো অতি উত্তম প্রস্তাব। মালতী, তোমার কি মত? মালতী সামান্য হেসে বলে, প্রস্তাবটা ভালো, কিন্তু আমার মনে হয় ওরা আজকালকার যুগের ছেলে মেয়ে, তাই ওদের তো পছন্দ অপছন্দ থাকতেই পারে। এই জন্য ওরা যদি রাজি থাকে তাহলে এই বিষয়ে আগানো উচিত, না হলে নয়। মিজানুর চৌধুরী বলে ওঠেন, আমি ওদের উপর চাপ করে কোনো কিছু চাপিয়ে দেওয়ার পক্ষপাতী নই। ওদের মতো নিয়ে যা করার কর। ওরা একে অপরের সাথে কথা বলুক, ওদের মতামত নিয়ে আমি সামনে এগোবো, তার আগে নেই। ঠিক আছে, ওরা যদি রাজি থাকে তাহলে আমি দ্বিমত করব না। মিজানুর চৌধুরী সকলের উদ্দেশ্যে বলেন, তাহলে তোমরা একে অপরের সিদ্ধান্তের কথা বলে সিদ্ধান্ত জানো। আচ্ছা। সবাই সমন্বয়ে বলে ওঠে, সৌরভ, বৃষ্টি। বৃষ্টি সৌরভের সাথে প্রথম দেখায় একের পর এক ঝামেলার কথা ভাবে। এসব ভেবে তার কেমন জানি লাগছিল। হঠাৎ করে তার মনে পড়ে যায় সৌরভের উদারতার কথা। হাসপাতালে সে কি মুহূর্ত দেখেছিল, সেই কথা মনে পড়ে তার মনে অন্যরকম অনুভূতি হয়। এসব ভাবনার মধ্যে সৌরভ বলে উঠলে, আপনার কি মত এই বিয়ে নিয়ে? বৃষ্টি বলে, বুঝতে পারছি না, আপনার কি মত? আমার কোনো সমস্যা নেই তোমাকে বিয়ে করতে। তোমার কোনো সমস্যা থাকলে বলতে পারো। বৃষ্টি বুঝতে পারে না কী বলবে। সৌরভ বলে, তোমার কি আমাকে পছন্দ না? এমনটা না, আমাকে তোমার কেমন লাগে? ভালোই। তাহলে বিয়েটা করেই নাও। আচ্ছা। কথাটা বলে জিভ কাটে নিজেই। সৌরভ হেসে বলে, ভেবে বললে তো? বৃষ্টি আর সৌরভ দুজনে এরপর একসাথে হেসে ওঠে। দুজনের সাথে বোঝা যাচ্ছিল এই সম্পর্ক নিয়ে তাদের কোনো আপত্তি নেই। তবে বৃষ্টি বলে, আমি ড্যাডির সাথে একবার কথা বলে দেখি, ওনার কোনো সমস্যা না থাকলে আমি রাজি। আচ্ছা। স্মরণ আলো স্মরণ আলোর দিকে তাকিয়ে বলে, আমি ক্রিকেটে নিজের কেরিয়ার করতে চাই, আমার কোনো আপত্তি নেই। তার মানে বিয়েটা করতে আপনার আপত্তি নেই? আমার বাবা যখন একটা সিদ্ধান্ত নিয়েছে আমি তখন রাজি। এখন তুমি বলো তোমার সিদ্ধান্ত কি? আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে মতটা দিয়ে দাও। আরও কিছু একটা ভাবে, আচ্ছা মত দিলাম। সবার মধ্যে এরকম ইতিবাচকের মধ্যে বৃষ্টির বাবা জানিয়ে দেয়, বৃষ্টি যদি এই বিয়েতে খুশি হয় তাহলে তারও কোনো আপত্তি নেই। এসব কারণে সম্মতিক্রমে বিয়ের অনুষ্ঠান শুরু হয়। একই দিনে 2 বোনের বিয়ে, বেশ দারুণ ঘটনা। আর এখন এই দারুণ ঘটনার সাক্ষী হতে চলছে আপনারা সবাই। বিয়েতে আপনাদের সবাইকে দাওয়াত দিলাম। সবার কিন্তু উপস্থিতি চাই। আর হ্যাঁ, যেহেতু জোড়ায় জোড়ায় বিয়ে, তাই জোড়ায় জোড়ায় গিফট আনবেন।
খাওয়া দাওয়া পাবেন, জোড়ায় জোড়ায় আসবেন। কিন্তু হ্যাঁ, নবদম্পতির জন্য প্রাণ ঢালা দোয়া আর হাত ভরা গিফট দিয়ে কালকে বিয়ের দিন গোটা চৌধুরী বাড়ি সেজে উঠছে বিয়ের সাজে। আজ একই সাথে চৌধুরী বাড়ির দুই ছেলের বিয়ে। পুরো বাড়ির আত্মীয়স্বজন মমা করছে। বিশেষ করে সবাই যখন জেনেছে পাত্রী দেওয়ার কেউ না, চৌধুরী বাড়ি হারিয়ে যাওয়া মেয়ের সন্তান, তখন তো সবার উৎসাহ অনেকটা বেড়েই গেছে। শরণ ও সৌরভ দুই ভাই বিয়ের সাজে সজ্জিত হয়ে একে অপরের মুখোমুখি হলো। শরণের পরনে একটা সাদা শুভ্র পাঞ্জাবি আর সৌরভের পরনে একটা গোলাপি কালারের পাঞ্জাবি। শরণ সৌরভকে দেখে বলল, কী হলো ভাইয়া, হঠাৎ করে গোলাপি পাঞ্জাবি যে? ভাবির রং কি গোলাপি নাকি? সৌরভ বেশ লজ্জা পেল। তবে আসলে বৃষ্টির প্রিয় রং গোলাপি, সেটা বৃষ্টি সৌরভকে বলেছিল। সেই জন্য এই রঙের পাঞ্জাবি পরা। পাঞ্জাবিটি নিয়ে বেশ ভাব নিয়ে বলে, মোটেও না, আমার পছন্দ হয়েছে তাই পড়ছি। থাক থাক, বুঝেছি। আচ্ছা আচ্ছা, দেখবো এখন। তোরও তো আজ বিয়ে, বিয়ের পর তুই কীভাবে বউয়ের ভালোবাসায় অন্ধ হোস তা দেখবো। আমি কারো ভালোবাসায় অন্ধ হব না, ওই আমাকে ভালোবেসে অন্ধ হবে। হয়েছে, আর ভাষণ দিতে হবে না। এদিকে নিজের দুই ভাতিজার বিয়ে উপলক্ষে আজ প্রায় দীর্ঘ কয়েক বছর পর দেশের মাটিতে পা রাখলেন চৌধুরী বাড়ির ছোট ছেলে মোর্শেদ চৌধুরী। এসে নিজের দুই ভাতিজাকে এভাবে ঝগড়া করতে দেখে বলেন, তোরা আজও আগের মতো রয়ে গেলি। শরণার সৌরভ তাদের প্রিয় ছোট চাচুকে দেখে ভীষণ খুশি হলো। দুজনে দৌড়ে এসে নিজেদের ছোট চাচুকে জড়িয়ে ধরে বলল, তুমি এসে গেছো চাচু? হ্যাঁ রে, আমার ভাতিজাদের জীবন এত সুখের দিন আর আমি আসবো না? মালতী আপা ওনাকে ফিরে এসেছে, আমার তো আপার সাথে দেখার জন্য প্রাণ ফেটে যাচ্ছে। এমন সময় মালতী খাতুন সেখানে এলেন। মোর্শেদ নিজের বড় বোনকে দেখে অশ্রুসিক্ত চোখে এগিয়ে এসে বলে, কেমন আছিস আপা, আমায় চিনতে পেরেছিস? মালতী খাতুন নিজের চোখের জল মুছে নিজের ভাইকে জড়িয়ে ধরে বলেন, তোকে ভুলে যাই কী করে? নিজের কোলে পিঠে করে তোকে বড় করেছি আমি, চাইলেও যে তোকে ভুলতে পারবো না। তোমাকে অনেক মিস করছি আপা। আমিও রে। মিজানুর চৌধুরী সেখানে এসে বলেন, অনেক ফ্যামিলি ড্রামা হয়েছে, এখন বিয়ের আসরে চল। এইভাবে মেয়ে দুটো আর কতক্ষণ এভাবে সেজে বসে থাকবে? কাজী সাহেব তো তাড়া দিচ্ছে। যাচ্ছি। কবুল নামক সুন্দর শব্দটার মাধ্যমে পবিত্রতম এক বন্ধনে আবদ্ধ হয়ে গেল দুই জোড়া প্রাণ। সৌরভ বৃষ্টি স্মরণালো হয়ে গেল স্বামী স্ত্রী। বিয়ে সম্পূর্ণ হতে মালতী খাতুন এগিয়ে এসে দুই মেয়েকে জড়িয়ে ধরে বললেন, তোরা সুখী হ, আমি নিজের জীবনে সুখী হতে পারিনি। আল্লাহর কাছে শুধু একটাই চাইবো, তোদের জীবন যেন আমার মতো না হয়, তোদের জীবনে সুখ সমৃদ্ধি ভালোবাসায় পরিপূর্ণ হোক। সিরাজুল মজুমদার উপস্থিত ছিল এই বিয়ের আসরে। সবার অগোচর থেকে তিনি বেরিয়ে এসে তিনি বৃষ্টির সামনে দাঁড়িয়ে বলেন, বৃষ্টি ড্যাড, আয় মা আমার বুকে। বৃষ্টি ছুটে এসে তার বাবাকে জড়িয়ে ধরে, হাজার হোক এই মানুষটা তাকে ছোটোবেলা থেকে একা আগলে রেখে বড় করেছে, তাই চাইলেও এই লোকটাকে সে ভুলে যেতে পারবে না। সিরাজুল মজুমদার বৃষ্টির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তুমি অনেক সুখী হও, এই দোয়া করি। অতপর তিনি আলোর দিকে এগিয়ে গিয়ে বলেন, জানি তুমি কখনোই আমাকে ক্ষমা করবে না, বাবা হিসেবে আমাকে প্রাপ্য সম্মান দিবে না, যদিও সেটা যোগ্য আমি নেই। তবে বৃষ্টির মতো তুমিও আমার মেয়ে, তোমার শরীরে আমার রক্ত বইছে, তাই আমি তোমার জন্য অন্তরের বক্ষস্থল থেকে দোয়া করি, তোমাদের দাম্পত্য জীবন সুখে হোক। আলো সামান্য হাসে, এতটুকু বিনয় না দেখালেই নয়। অবশেষে সিরাজুল মজুমদার নিজের স্ত্রী মালতীর দিকে এগিয়ে গিয়ে বলেন, সুমন পাটোয়ারিকে আমি তার কাজে উচিত শিক্ষা দিয়েছি। ও একটা অনেক অনৈতিক ব্যবসা করত, সেসব প্রমাণিত হওয়ার পর ও এখন জেলে, আর সারাটা জীবন হয়তো ওই জেলে কাটিয়ে দিবে। ওই জেলের চৌহদ্দির বাইরে আসতে পারবে না। মালতী খাতুন মনে ভালো, অপরাধ করলে তার শাস্তি তো পেতে হবে। যেমন আমি যেই অপরাধ করেছি তার শাস্তি বয়ে নিয়ে বেড়াবো বাকিটা জীবন। বলে মালতী খাতুনকে দিকে এক নজর তাকিয়ে তিনি সরে আসেন। এদিকে মোর্শেদ চৌধুরী আজ এতগুলো বছর পর শেফালি বেগমকে দিকে থমকে যান। দীর্ঘ 20 বছর পরে শেফালির মুখ দর্শন করলেন তিনি। শেফালি বেগম একই রকম চমকে যান। মোর্শেদ চৌধুরী সংশয়ে ভুলে এগিয়ে যান, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি? শেষবার যেমনটা রেখেছিলেন ঠিক তেমনই, এখনও বিধ্বস্ত হৃদয় নিয়ে বেঁচে গেছি। মোর্শেদ চৌধুরী এই কথায় শেফালি বেগম হতবাক হয়ে তার চোখের দিকে তাকায়। এই চোখ জোড়া আজও সেই দুঃখের বহিঃপ্রকাশ ঘটেছে, যার বহিঃপ্রকাশ তিনি দেখে গেছিলেন 20 বছর আগে নিজের বিয়ের দিন। 2 বছর পর সময়ের ব্যবধানে জীবন অনেকটা এগিয়ে গেছে। রাতের পর যেমন দিন আসে, দুঃখের পর যেমন সুখ আসে, তেমনি আধার শেষে আজ সকলের জীবনে আলো এসেছে। সৌরভ এখন ডাক্তার হিসেবে অনেক সুনাম অর্জন করেছে। বৃষ্টি নিজের ইন্টার্নশিপ শেষ করে সেও একজন নিউরোলজিস্ট ডাক্তার হিসেবে আত্মপ্রকাশ করেছে। তাদের দুজনের জীবন কেটেছে অনেক সুখে। তাদের জীবনে নতুন অতিথি আসতে চলছে খুবই শীঘ্রই, যা তাদের সুখ আরও বেশি বাড়িয়ে দিচ্ছে। শরণ আলোর জীবনে এখন গুছিয়ে গেছে অনেকটা। শরণ তার বাবার বিজনেসকে আরও বড় করেছে, আর আলো একজন মহিলা ক্রিকেটার হিসেবে বেশ ভালো
অর্জন করেছে, যদিও এখন সে ক্রিকেট থেকে কিছুটা সরে এখন সংসারে মনোযোগ দিয়েছে। নিজের ২ মেয়ে সুখী দেখে মালতী খাতুনও সুখী। এখন তার বেশিরভাগ সময় ভাই ভাবির সাথে গল্প করে কাটে। এদিকে ২ বছর ধরে মোর্শেদ চৌধুরী আর শেফালি বেগমের সম্পর্ক অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। মোর্শেদ আর কানাডায় ফিরে যাননি। এই দেশে অবস্থান করে নিজের প্রিয় মানুষটার মন জয় করার চেষ্টা করছেন। আজ তো সাহস করে বিয়ের প্রস্তাব দিয়েই ফেলল। এর পেছনে তার ভাতিজাদের অবদান আছে। তারা তাকে উৎসাহিত করেছে। শেফালি বেগম প্রথম বয়সের কথা। সমাজ না ভেবে না করলেও বৃষ্টি, মালতী খাতুন সবাই মিলে যখন তাকে বোঝায় তখন আর তিনি অমত করতে পারেন না। যার ফলে মোর্শেদ চৌধুরী এতদিনের ভালোবাসা আজ পূর্ণতা পেতে চলেছে। সব মিলিয়ে সবাই আধার শেষে আলোর দেখা পেয়েছে। তবে একজন এখনও জীবনে পরিপূর্ণ সুখ পায়নি। আসলে কিছু কিছু মানুষ ভুলের ফল সারা জীবন বয়ে বেড়াতে হয়। তেমনই হয়েছে সিরাজুল মজুমদারের সাথে। বৃষ্টির সাথে তার মাঝে মাঝে কথা হয়। আলো এখন অনেকটা স্বাভাবিক হয়েছে। তার খোঁজখবর নেই, কিন্তু মালতী খাতুন আজ অবধি তাকে ক্ষমা করেনি। যার ফলে তাদের মধ্যকার দূরত্ব ঘুচেনি। এজন্য বুঝি বলে সময় গেলে সাধন হয় না। মাঝে মাঝে কিছু আঘাত মানুষের মনে গভীর প্রভাব ফেলে, যার আধার শেষে আলো হয়তো আসে না। তবে এই গল্পেও যারা ডিজার্ভ করতো তাদের সবার জীবনে কিন্তু এসেছে আধার শেষে আলো। সমাপ্ত। আধার শেষে আলো দ্বিতীয় এবং শেষ পর্ব। এই গল্পের শেষে যে গল্প আমার ভিডিওটা আসবে সেটাই এই গল্পের প্রথম পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।